যাত্রা শুনে আসতে অনেক দেরি হয়ে গেল। কি যে একটা অন্ধকার আজকে। আজকে পূর্ণিমার রাত, তাও এত অন্ধকার কেন? আরে মেঘলা তো, নিম্নচাপ হয়েছে, তাই আজকে চাঁদ দেখা যাচ্ছে না। ঠান্ডা কেমন বাতাস দিচ্ছে দেখ। তাড়াতাড়ি চল, জায়গাটা ভালো নয়। কিছুদিন আগে যা হলো, পা চালা তাড়াতাড়ি। আচ্ছা, ওই গাছের আড়ালে ওটা কি? হ্যাঁ তো, ওখানে কেউ একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। কে কে দাঁড়িয়ে আছে বলো তো? তাছাড়া গাছের আড়ালে কি করছে? আরে, গাছের আড়ালে দাঁড়িয়ে মানুষ কি করে? 2 নম্বরই তো করে। কিন্তু অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একবার গিয়ে দেখলে কেমন হয় বলতো? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে বেটা? দাঁড়া, পিছন দিক থেকে গিয়ে চমকেতেই ভালো মজা হবে। এমনিতেই এই জায়গাটার নামে অনেক বদনাম আছে, এরকম ভয় দেখালে পুরো বিলে চমকে যাবে। এই বলে রাহেল আর কবির দুজনে চুপি চুপি যায়। পিছন দিক থেকে যেই না তার গায়ে হাত দেবে, অমনি দেহটা ধুপ করে মাটিতে পড়ে যায়। ভাই, ও এটা কি? এটা তো একটা গলা কাটা মৃতদেহ। এখান থেকে পালাতে হবে ভাই। পালা পালা, এখান থেকে পালা। দুজনে মিলে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটা গাছের পাশে এসে উপস্থিত হয়। আমি আর দৌড়াতে পারছি না, আমি হাঁপিয়ে গেছি। কবির কোনো শব্দ না পেয়ে পিছনে করে দেখে রাহেল নেই। রাহেল, রাহেল ভাই, কোথায় গেলি? রাহেল ভাই। কবির দেখতে পায় তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে সেই গলা কাটা লাশটা। হাতে ধরে আছে একটা কাটা মুন্ডু। রাহেল, পালাতে হবে। তুই কোথায়? কবির ভালো করে চারপাশে দেখতে থাকে। দেখতে পায় রাহেলের গলা কাটার দেহটা পড়ে রয়েছে রাস্তার ধারে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ভাই আমার, কি হলো তোর? কবির এইসব বলে পালাতে যাবে, গলা কাটা লাশটা তার দিকে এগিয়ে আসে, তার গলা টিপে ধরে আর দেহটা মাটিতে পড়ে যায়। চারদিকে তখন শুধু রক্তের বন্যা। পরদিন সকালে সমস্ত গ্রামবাসী দেখতে পায় দুটো গলা কাটা মৃতদেহ। গ্রামবাসীরা ভয় পেয়ে যায়, একে অপরের সাথে আলোচনা করে ঠিক করে এই পথ যতটা সম্ভব তারা এড়িয়ে যাবে, আর যদিও যাতায়াত করে 6টার পর এই পথে আর কেউ যাতায়াত করবে না। গ্রামে সবে এসেছে নীলিমা নামের এক তরুণী। সে শহরে পড়াশোনা করত, কয়েকদিন হলো গ্রামে এসেছে তার দিদার কাছে। আচ্ছা দিদা, দাদু কোথায়? দাদুকে তো দেখছি না। তোর দাদু গ্রামের জমিদারদের বাড়ি গেছে, ফিরবে একটু পরেই। নীলিমা আর তার দিদা গল্প করতে থাকে। হঠাৎ একটা বাচ্চা ছেলে দৌড়ে তাদের বাড়িতে আসে। কি হয়েছে রে রাজু, এত হাঁপাচ্ছিস কেন? দিদা, দাদুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর দাদু গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে ওই মাথার মোড়ে। এই কথা শোনার পর বয়স্ক দিদা মাথা ঘুরে যায়। নীলিমা কান্না করতে থাকে। দিদা, ও দিদা, তোমার আবার কি হলো? তুমি ঠিক আছো তো দিদা? গ্রামের বড় ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার বলে দিদাও মারা গেছে।
দিদা ওই দিন হার্ট অ্যাটাক করেছিল। দিদা দাদুর শেষ কাজ সম্পন্ন হয়, কিন্তু দাদুর কাটা মুন্ডটা কোথাও পাওয়া যায়নি। এরপর থেকেই একে একে গ্রামে ঘুরতে থাকে। আমার দাদু মারা যাওয়ার পর থেকেই এই গায়ের পাঁচবার মানুষ মারা গেল। তোমরা কিছু করো। এ আর করা যাবে? ওনার তো শেষ কাজ সম্পন্ন হয়েছে, আর আমরা কি করতে পারি? এই পথ দিয়ে এখন যাতায়াত বন্ধ করা উচিত, যতক্ষণ না সমাধান কিছু পাওয়া যাচ্ছে। নয়তো একে একে সমস্ত গ্রামবাসী মারা যাবে, গ্রামে আর কোনো লোকজনই দেখতে পাওয়া যাবে না। মনে হচ্ছে দাদুর আত্মা কিছুতেই কাউকে শান্তি দিবে না। আমার দাদু তো এমন ছিল না, কত নম্র ভদ্র সরল ছিল, কখনো তো কারো ক্ষতি করেনি। তাহলে হঠাৎ দাদু মারা যাবার পর গ্রামের লোকদের কেন ক্ষতি করছে? এর ভেতরে কি কোনো রহস্য আছে? কি হয়েছিল দাদুর সাথে? আমাকে মনে হয় ওখানে গিয়ে দেখতে হবে। এতদিন আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু না, আর ভয় পেলে চলবে না। কেউ আছো? কেউ আছো এখানে? আমি আছি, আমি তোর সামনেই আছি দিদি, তুই কি চাস বল? নীলিমা একটা ফ্যাকাশে ভয়ঙ্কর কণ্ঠ শুনে চমকে যায়। নীলিমা খুব ভয় পেয়ে যায় ওই বৃহৎ গলাকাটা দেহটা দেখে, যেটা কিনা নীলিমার সামনেই বাতাসে ভাসছে। নীলিমা ভয় পেয়ে চিৎকার করে ওঠে, তারপরে একা একাই শান্ত হয়ে বলে, দাদু, আমি তোমার নীলিমা। তুমি আমাকে চিনতে পারছো না দাদু? আমি তোকে চিনতে পারবো না? ছোটবেলায় কত কাঁধে চড়ে এই গ্রামে ঘুরেছিস, এখন বড় হয়ে গেছিস। দাদু, আমি তোমার কাছ থেকে কিছু ব্যাপারে জানতে চাই। তুমি কেন গ্রামের সকলকে মারছো? কে বলেছে আমি গ্রামের সকলকে মারছি? আমার সাথে যাদের শত্রুতা, যারা ওই জমিদারের সাথ দিয়েছে, আমি তাদেরই মারছি। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদু, আমাকে সবটা খুলে বলো তো, কি হয়েছিল সেদিন? জমিদারের ছেলে শহরে থাকে, খুব বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয় সেদিন জমিদার বাবুর ছেলের। জমিদারের ছেলের ও নেগেটিভ ব্লাড গ্রুপের দরকার, এবং তার সাথে দুটো চোখ। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে জমিদারের ছেলের। সেই অ্যাক্সিডেন্টে এই ছেলেটা তার দুটো চোখ হারায়। এই দিকে গ্রামের একমাত্র আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, এটা জমিদার বাবু জানতো। তাই আমাকে ডেকে পাঠায়। আমি গেলে আমাকে অজ্ঞান হওয়ার ওষুধ খাওয়ায়, আমাকে হাসপাতালে নিয়ে যায়, তারপর আমার দেহ থেকে রক্ত নেয় এবং দুটো চোখ নিয়ে যায়। এটা জানাজানি হয়ে গেলে খুব বাজে ব্যাপার হয়ে যাবে। জমিদার বাবুর জেল হয়ে যেতে পারে, তিনি জানতেন। তাই আমার গলা কেটে দেহটা রাস্তায় ফেলে দিয়েছিল। এর সাথে জড়িত ছিল যেই মানুষজন, তাদের প্রত্যেককে আমি এভাবে মেরেছি। আমার মাথাটা এখনো জমিদার বাবুর বাড়ির পিছনে পুকুরের মধ্যে পাওয়া যাবে, নষ্ট হয়ে গেছে। আমার যতক্ষণ না মাথা সমেত আমার দেহকে দাহ করা হবে, ততক্ষণ আমার মুক্তি নেই। আমার সাথে অন্যায় হয়েছে দিদি ভাই, এই অন্যায়ের শাস্তি তুই ওদের দিবি। আমাকে সাহায্য করবি দিদি ভাই, কথা দে দিদি ভাই, তুই আমাকে ন্যায় ইনসাফ পাইয়ে দিবি। আমার মৃত্যুর খবর শুনে তোর দিদারও মৃত্যু হয়, এই অন্যায়ের শাস্তি তোকেই দিতে হবে। চিন্তা করো না দাদু,
আমি তোমাকে তোমার ইনসাফ পাইয়ে দিব। জমিদার বাবু, আপনি যেটা করেছেন খুব ভুল করেছেন। শুধুমাত্র নিজের ছেলেকে বাঁচানোর জন্য আমার দাদুর জীবন নিয়ে নিয়েছেন। আপনি শুধু আমার দাদুর মৃত্যুর জন্যই দায়ী নয়, আমার দিদারও মৃত্যুর জন্য আপনিই দায়ী। আপনাকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমাকে করতেই হবে, তা না হলে আমার দাদু শান্তি পাবে না। এরপর আস্তে আস্তে ওই এলাকায় গলা কাটা মৃতদেহ পাওয়া বন্ধ হয়ে যায়। জমিদার বাবু সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা জানা যায়। জমিদার বাবু গ্রামের লোকদের ভুলিয়ে ভালিয়ে শহরে নিয়ে যেত। মাঝে মাঝে তাদের দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ তুলে দরকারি মানুষদের কাছে বিক্রি করে দিতেন। এই সব জানার পর গ্রামের মানুষেরা ক্ষেপে যায়। জমিদার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জমিদার বাবুর ছেলেকে মারতে মারতে মেরে ফেলে জমিদার বাবুর শেষে ফাঁসি হয়। অন্যায় করে কেউ পার পেয়ে যায় না।